উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, পঞ্চম অধ্যায়, সমকালীন সামাজিক আন্দোলনসমূহ। আজকের বিষয় নর্মদা বাঁচাও আন্দোলনের ঘটনাক্রম। প্রশ্ন: নর্মদা বাঁচাও আন্দোলনের ঘটনাক্রম উল্লেখ করো। উত্তর: ভূমিকা। নর্মদা বাঁচাও আন্দোলন হল 1985 সালে মূলত ভারতের মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে পরিব্যাপ্ত নর্মদা নদীর ওপর নির্মিত বড় বড় বাঁধ প্রকল্পগুলির, যাকে নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্ট বলা হয়, সেই প্রকল্পের, বিশেষত গুজরাটের সর্দার সরোবর প্রকল্প এবং মধ্যপ্রদেশের নর্মদা সাগর বাঁধের ফলে উপত্যকা অঞ্চলে সৃষ্ট ব্যাপক বাস্তুচ্যুতি, জোরপূর্বক আদিবাসী জনগোষ্ঠীর উচ্ছেদ এবং পরিবেশগত অবক্ষয় ও পুনর্বাসনের অপর্যাপ্ততার বিরুদ্ধে একটি সামাজিক পরিবেশবাদী অহিংস গণ আন্দোলন। ঘটনাক্রম: নর্মদা বাঁচাও আন্দোলন একটি দীর্ঘ ও জটিল সংগ্রামের ইতিহাস নিচে ধাপে ধাপে ও কালানুক্রমিকভাবে বর্ণনা করা হলো। প্রাক আন্দোলন ও প্রকল্পের সূচনা 1947 থেকে 1985। 1947 সালে স্বাধীনতার পর নর্মদা নদীকে ব্যবহার বা উন্নয়ন করার উদ্দেশ্যে পরিকল্পনা করা শুরু হয়। 1985 সালে খোসলা কমিটি নভাগ্রামে, মানে বর্তমানে যেখানে সর্দার সরোবর বাঁধ অবস্থিত, সেখানে একটি বৃহৎ বাঁধ তৈরির, যে বাঁধটির উচ্চতা হবে প্রায় 530 ফুট, সেই বাঁধ তৈরির পরিকল্পনা গ্রহণ করে। 1969 সালে এই প্রস্তাবিত বাঁধ প্রকল্পের খরচ ও জলের ভাগ নিয়ে তিনটি রাজ্য অর্থাৎ গুজরাট, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মধ্যে বিরোধ শুরু হয়ে যায়। অন্তর্রাজ্য জল বিরোধ নিষ্পত্তির জন্য নর্মদা জল বিরোধ ট্রাইব্যুনাল গঠিত হয়। এর ঠিক 10 বছর পর 1979 সালে নর্মদা জলাধার প্রকল্প, যা নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্টের অন্তর্ভুক্ত, তার আনুষ্ঠানিক অনুমোদন হয়। গুজরাটের সর্দার সরোবর বাঁধ, মধ্যপ্রদেশের নর্মদা সাগর বাঁধ এবং আরও 30টি বড় ও 135টি মাঝারি বাঁধ ছিল এই প্রকল্পের অন্তর্ভুক্ত। অর্থাৎ সরকারি স্তরে প্রথমে নর্মদা নদীর উন্নয়ন করার পরিকল্পনা নেওয়া হয় এবং তারপর ধাপে ধাপে সেই পথে হাঁটা হয় যেভাবে এই উন্নয়নটা করা সম্ভব হবে। এরপর 1985 সালে বিশ্বব্যাংক সর্দার সরোবর প্রকল্পের জন্য ঋণ, যা ছিল 450 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ, তা অনুমোদন করে। এখান থেকেই শুরু হয়ে যায় স্থানীয় অসন্তোষের সূত্রপাত। মধ্যপ্রদেশের হরসুদ ও অন্যান্য অঞ্চলের জমি অধিগ্রহণ শুরু হলে স্থানীয় কৃষক ও আদিবাসীরা উদ্বিগ্ন হন। মেধা পাটকর, যিনি তখন টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের গবেষক ছিলেন, তিনি এই অঞ্চলে গবেষণা শুরু করেন। তিনি এবং তার সঙ্গীরা নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন এবং প্রকল্পটির নকশা পর্যবেক্ষণ করেন। তারপর এই মত প্রকাশ করেন যে প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় 100-র কাছাকাছি গ্রাম সম্পূর্ণভাবে জলমগ্ন হবে এবং 300-র কাছাকাছি গ্রাম আংশিক জলমগ্ন হবে এবং প্রায় 10 লক্ষের মতো মানুষ উদ্বাস্তু হবেন। তাই এই বিষয়ে তিনি জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গ্রামে গ্রামে সভা, পদযাত্রা ও জনসভার আয়োজনের মাধ্যমে জনগণকে সংগঠিত করার কাজে ব্রতী হন। এখান থেকেই শুরু হয় এক প্রকার আন্দোলনের সূচনা, যা করেছিলেন মেধা পাটকর। তিনি প্রথমে গবেষণা করেন এবং গবেষণা করে দেখেন সরকার যেটাকে উন্নয়নমূলক প্রকল্প বলছে তা আসলে বহু আদিবাসীর উচ্ছেদের কারণ হবে এবং তার সুফলের থেকে কুফলই বেশি হবে। সেই উদ্দেশ্যে, সেটা বুঝে লোককে বোঝানো এবং সংগঠিত করার উদ্দেশ্যে তিনি কাজ শুরু করেন। অর্থাৎ সভা, পদযাত্রা, মিছিল ইত্যাদি শুরু করেন। পরবর্তী পয়েন্ট, আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা
ও গণজাগরণ, যা হয়েছিল 1986 থেকে 1990-এর মধ্যে। 1986 সালে মেধা পাটকর প্রমুখের নেতৃত্বে মহারাষ্ট্রের বাস্তুহারা জনগোষ্ঠী নর্মদা প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে নর্মদা ধারাঙ্গস্থ সমিতি গঠন করেন। অর্থাৎ যা ছিল ছোটোখাটো সভার মাধ্যমে কয়েকজন লোকের মিলিতভাবে অন্যকে বোঝানোর উদ্যোগ, তা ধীরে ধীরে সংগঠিত উদ্যোগের রূপ নিতে শুরু করে। এর মাধ্যমে প্রথমে গঠিত হয় মহারাষ্ট্রের বাস্তুহারা জনগোষ্ঠী, যারা নর্মদা প্রকল্পের দ্বারা অ্যাফেক্টেড হয়েছিল, যাদের বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তাদের সংগঠিত একটা সংস্থা। তার থেকে নর্মদা ধারাগ্রস্ত সমিতি, অর্থাৎ যা কিনা মহারাষ্ট্র ছাড়িয়ে চলে যাচ্ছে, মহারাষ্ট্র ছাপিয়ে নর্মদা নদীর প্রকল্পের বিরুদ্ধে বা নর্মদা নদীর যে সমস্ত অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে সমস্ত অঞ্চলের লোককে সংগঠিত করছে, সেরকম একটা সমিতি গঠিত হলো। 1987 সালে মধ্যপ্রদেশের গান্ধীবাদী নেতাদের সম্মেলনে গঠিত হয় নর্মদা নবনির্মাণ সমিতি। এই ছোট ছোট আন্দোলনগুলো ঐক্যবদ্ধ হয়ে বাবা আমতে ও মেধা পাটকরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নর্মদা বাঁচাও আন্দোলন 3 রাজ্যের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়, অর্থাৎ গুজরাট, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। জনসাধারণের তীব্র প্রতিবাদ সত্ত্বেও সর্দার সরোবর বাঁধের নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু এই নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকা মানুষদের পুনর্বাসনের প্রস্তাব ছাড়া আর কোনো তথ্যই দেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই নর্মদা প্রকল্প বা নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্ট হলে কোন কোন অধিকার লঙ্ঘিত হচ্ছিল বা কোন কোন বিষয়টা এর কুফল নিশ্চিত করছিল, সেগুলোর মধ্যে একটা বিষয় এরকমও ছিল, যা হলো তথ্যের অধিকার আইনের বিরোধিতা করা। তখনও কিন্তু তথ্যের অধিকার আইন আসেনি, তাও সরকার যখন কোনো কাজ করছে সেই কাজটা কীরকম হবে অ্যাটলিস্ট স্থানীয়দের সেই সম্পর্কে স্বচ্ছ এবং সুস্পষ্ট ধারণা থাকা দরকার। এই ভাবনাটা এই আন্দোলনের মাধ্যমেই সকলের সামনে আসে এবং তাই পরবর্তীকালে গিয়ে এই ভাবনাটাই পরবর্তীকালে গিয়ে তথ্য অধিকার আইনে রূপায়িত হয়। কাজেই এখানে এটা ইম্পর্টেন্ট যে জনসাধারণের কাছে শুধু বলা হয়েছিল যে পুনর্বাসন দেওয়া হবে, সরকার জমি নিচ্ছে, জমি দিয়ে দেওয়া হবে অন্য জায়গায়, কিন্তু কি পুনর্বাসন, কিভাবে, কি হতে চলেছে এই সম্পর্কে বা কতজনের পুনর্বাসন দেওয়া হবে, তার ক্রাইটেরিয়া কি কি, এই সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা সাধারণ মানুষের ছিল না, তাদের সুস্পষ্ট রূপে সেটা জানানো হয়নি। 1988 সালে নর্মদা বাঁচাও আন্দোলন আনুষ্ঠানিকভাবে নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্প, যেটাকে আমরা নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্ট বলছি, তা বন্ধের দাবি জানায়। হর্ষদে প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিকল্প উন্নয়ন নীতির দাবি ওঠে। বিকল্প উন্নয়ন নীতি বলতে বোঝানো হয় বিকেন্দ্রীভূত, পরিবেশ বান্ধব এবং মানবকেন্দ্রিক উন্নয়ন নীতি। আমরা লক্ষ্য করব যে এই ধরনের বৃহৎ অবকাঠামোর যে প্রজেক্টগুলো বা বড় বড় যে প্রজেক্ট সরকারের, সেগুলো সাধারণত নগরমুখী হয় এবং মুষ্টিমেয় কিছু মানুষের উন্নয়ন সম্পর্কে ধারণার ভিত্তিতেই গঠিত হয়। কিন্তু বাস্তবে তাদের এই ধারণাটা যে বৃহৎ অবকাঠামো তৈরি করে অনেক বড় বড় জলাধার তৈরি করে একটা জায়গার উন্নয়ন করা সম্ভব, বাস্তবটা অন্যরকম হয়ে দাঁড়ায়। বাস্তবে ওই সমস্ত জায়গায় যেখানে তারা প্রজেক্টটাকে চালু করবে ভাবছে, সেই সমস্ত জায়গার মানুষজন শুধুমাত্র বাস্তুচ্যুত হয় তা নয়, জীবিকাচ্যুত হয়, তাদের সংস্কৃতিচ্যুত হয়। তাদের শুধু ভিটে মাটি চলে যায় তা নয়, তাদের জীবিকা, সংস্কৃতি, ঐতিহ্য, এমনকি ঐক্যবোধটুকু পর্যন্ত চলে যায়, তাদের অস্তিত্বটাই বিপন্ন হওয়ার সংকটের মুখে পড়ে। তাই সেই ধরনের উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে বা পরিবর্তে একটা বিকেন্দ্রীকৃত উন্নয়ন প্রকল্প, অর্থাৎ স্থানীয় বেসিক্সে ছোট ছোট বাঁধ তৈরির মাধ্যমে, ছোট ছোট জলাধার তৈরির মাধ্যমে, অনেক ছোট মাত্রায় অনেকগুলো অসংখ্য প্রকল্প করে সেই সমস্ত অঞ্চলটাকে আমরা একটা স্টেবল বা স্থিতিশীল উন্নয়ন দিতে পারি। এই ধরনের বিকল্প উন্নয়ন নীতির দাবি ওঠে, যা হবে বিকেন্দ্রীভূত,
মানবকেন্দ্রিক এবং পরিবেশ বান্ধব। 2 বছরের মধ্যে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়, অর্থাৎ 1988 থেকে 1990-এর মধ্যেই এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। 1989 হরসুদে হাজার হাজার লোক, প্রায় 60,000-এর বেশি মানুষের সমাবেশ ঘটে, যেটাকে সংসদও বলা যায়। এই ধরনের সাধারণ মানুষের তৈরি জনসংসদ, এই ধরনের একটা ধারণাটা এই অভিনব ধারণাটা এই আন্দোলনের মাধ্যমে সবার সামনে আসে। গুজরাটের কর্নালি থেকে কেরালা পর্যন্ত একটি প্রতীকী পদযাত্রা করা হয়। উল্লেখযোগ্য, কেরালায় কিন্তু নর্মদা নদী নেই, কিন্তু সমগ্র ভারত জুড়ে সমগ্র পশ্চিম ঘাট জুড়ে একটা পদযাত্রার মাধ্যমে সমগ্র দেশের জনসমর্থন আদায়ের চেষ্টা করা হয়। এই সময়ই বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক প্রচার শুরু হয়। আমরা আগেই বলেছি যে 1985 সালে বিশ্ব ব্যাংক ঋণ অনুমোদন করে এই প্রকল্পের জন্য। তাই এই সময় থেকেই বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক প্রচার শুরু হয়। 1990 সালে প্রায় 10,000 মানুষের একটি মিছিল 25 দিনে 100 কিমি পথ পাড়ি দিয়ে দিল্লিতে পৌঁছায় এবং প্রধানমন্ত্রী ভিপি সিংয়ের বাড়ির সামনে 5 দিনের অবস্থান কর্মসূচি গ্রহণ করে। অবশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় এবং প্রধানমন্ত্রী প্রকল্পটি পুনর্বিবেচনা করার প্রস্তুতি দেন। মেধা পাটকর প্রথম এখান থেকেই অনশন শুরু করেন। প্রথম 5 দিনের অনশন তিনি এখানে করেন। 28 সেপ্টেম্বর কয়েক হাজার গ্রামবাসী পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বদওয়ানি নামে একটি ছোট শহরে জড়ো হয় এবং নিজের গৃহ পরিত্যাগ করার পরিবর্তে জলে ডুবে প্রাণ ত্যাগ করার শপথ নেয়। ডিসেম্বর মাসে প্রায় 6,000 নারী পুরুষ 100 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে নর্মদা জনবিকাশ সংঘর্ষ যাত্রার সূচনা করে। অর্থাৎ ধীরে ধীরে আন্দোলনটা সংগঠিত হয় এবং ব্যাপ্ত হতে থাকে, বিস্তৃত হতে থাকে। পরবর্তী পয়েন্ট, আন্তর্জাতিক স্তরে বড় বিজয়। 1991 থেকে 1995। 1991 সালে বাবা আমতে সহ 7 জন সদস্যের একটি দল অনির্দিষ্টকালের জন্য, মানে বাস্তবে যেটা 22 দিনের জন্য হয়েছিল, আমরণ অনশন শুরু করে। দেশি বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, বেসরকারি সংগঠন এই আন্দোলনকে আন্তর্জাতিক স্তরের চর্চার বিষয়ে পরিণত করে। বিশ্ব ব্যাংক ব্র্যাডফোর্ড মোর্স কমিশন নামক একটি রিভিউ কমিশন গঠন করে প্রকল্পের স্বাধীন তদন্তের জন্য। যেহেতু বিশ্ব ব্যাংকের বিরুদ্ধেও এই প্রকল্পের মাধ্যমে একটা প্রচার শুরু হয়েছিল, তাই তারা একটা রিভিউ কমিশন তৈরি করে। 1992 সালের 8ই জুন মোর্স কমিশন রিপোর্ট প্রকাশ করে। এই প্রতিবেদনে কমিশন প্রকল্পের বাস্তবায়নের গুরুতর ত্রুটি, বিশেষ করে পুনর্বাসন ও পরিবেশগত প্রভাব সংক্রান্ত নীতিমালার লঙ্ঘনের বিষয়টিকে তুলে ধরে এবং বিশ্ব ব্যাংককে প্রকল্প থেকে সরে আসার সুপারিশ করে। 1993 সালের 30শে মার্চ বিশ্ব ব্যাংক ভারত সরকারের অনুরোধে সর্দার সরোবর প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নেয়, অর্থাৎ ঋণ বাতিল করে। এটি নর্মদা বাঁচাও আন্দোলনের একটি বিশাল আন্তর্জাতিক বিজয় হিসেবে চিহ্নিত হয়। নর্মদা বাঁচাও আন্দোলনের ওপর এরপরই নেমে আসে কঠোর পুলিশি দমনপীড়ন। এই পরিস্থিতিতে কয়েকটি বসতবাড়ি জলমগ্ন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই প্রকল্পের অন্তর্ভুক্ত অন্যান্য বাঁধেও, যেমন মহেশ্বর, বর্গী প্রভৃতি অঞ্চলেও তীব্র গণ আন্দোলন শুরু হয়। অর্থাৎ পুলিশি দমনপীড়ন এবং জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে মানুষজন আরও সংগঠিতভাবে, আরও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা শুরু করে। 1994 সালে ভারত সরকার নিজস্ব তহবিলে প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ বিশ্ব ব্যাংকের ঋণ বাতিল হয়ে গেছিল। তাও প্রকল্প বন্ধ করেনি, নিজস্ব তহবিলে প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
আন্দোলনের চাপে ভারত সরকার 5 সদস্য বিশিষ্ট একটি রিভিউ প্যানেল তৈরি করে। নর্মদা বাঁচাও আন্দোলন সুপ্রিম কোর্টে একটি লেক পিটিশন দায়ের করে এবং প্রকল্পের কাজ বন্ধের জন্য স্টে অর্ডার চায়। অর্থাৎ প্রকল্পের কাজ সাময়িকভাবে যতক্ষণ না সম্পূর্ণ বিচার হচ্ছে ততক্ষণ বন্ধ রাখার অনুমতি চেয়ে তারা অ্যাপিল করে সুপ্রিম কোর্টে। 1995 সালে সুপ্রিম কোর্ট বাঁধ নির্মাণে অস্থায়ী স্থগিতাদেশ দেয়। অস্থায়ী স্থগিতাদেশ দেয় না। যে স্টে অর্ডারের তারা ডিমান্ড করেছিল সেই স্টে অর্ডার তারা সুপ্রিম কোর্ট মেনে নেয় না, কিন্তু নর্মদা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে পুনর্বাসন সংক্রান্ত নিয়ম মেনে চলতে নির্দেশ দেয়। পরবর্তী পয়েন্ট, বাঁধ পুনর্নির্মাণ, সুপ্রিম কোর্টের লড়াই ও বিতর্কিত রায়। 1996 থেকে 2000। 1997 সালে সর্দার সরোবর প্রকল্পের কাজ 3 বছর বন্ধ রাখার সিদ্ধান্ত সরকার গ্রহণ করে। আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে এই প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দেওয়ার আবেদন করে। সুপ্রিম কোর্ট সর্দার সরোবর বাঁধ নির্মাণের ওপর স্থগিতাদেশ জারি করে, যদিও 2006 সালে এই স্থগিতাদেশ তুলে নেয়। 1999 সালে বাঁধের নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ ও গুজরাট হাইকোর্টে এই প্রকল্প ও বাঁধগুলির বিষয়ে সরকারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি শুরু হয়। এরপর 2000 সালের 18 অক্টোবর সুপ্রিম কোর্ট বাঁধ নির্মাণ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়, তবে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে। 1. বাঁধের উচ্চতা ধাপে ধাপে বাড়ানো হবে, অর্থাৎ একবারে সম্পূর্ণ বাঁধ তৈরি করা হবে না, 90 মিটার করে করে করা হবে, যেটা পরবর্তীকালে হয়েও ছিল। 2. প্রতিটি ধাপে পুনর্বাসন সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ পুনর্বাসন আগে জলাধার পূর্ণতা পরে, মানে ওই বাস্তুজমি অঞ্চলে জল ভর্তি করার আগেই ওই অঞ্চলের লোকেদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে, যেটা কিছু অংশে হয়েছিল, কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন কমিটি বারবার এই দাবি করেছে এবং এটা বাস্তবেও সত্যি যে অনেক লোকের পুনর্বাসন ঠিকমতো করা হয়নি। কিছু লোকের করা হয়েছিল, বেশিরভাগ লোকের করা হয়নি বললেই চলে। তৃতীয়ত, 3 রাজ্যকে নিয়মিত পুনর্বাসন রিপোর্ট আদালতে জমা দিতে হবে। এই রিপোর্টেও বহু কারচুপি দেখা গেছিল। 3 রাজ্য জমা দিয়েছিল ঠিকই, কিন্তু রিপোর্টে অনেক কিছু তাদের ভুলটাকে অনেক কম করে দেখানো হয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলন এই রায়কে ন্যায় বিচারের পরাজয় বলে অভিহিত করে, কারণ তারা চেয়েছিল বাঁধ প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ হবে, যেই পারমিশন সরকার দেয়নি। দ্বিতীয়ত, সরকার এমন নিয়মগুলো করেছিল যে পুনর্বাসন আদৌ হলো কি না, কতটা হলো সেই সম্পর্কেও কোনো বা না হলে কি হবে, কি শাস্তি হবে সেই সম্পর্কে সুপ্রিম কোর্ট কোনো সুস্পষ্ট নির্দেশ দেয়নি। তাই তাদের মনে হয়েছিল এটা ন্যায় বিচারের পরাজয় এবং শর্তগুলো কঠোরভাবে বাস্তবায়নের দিকে মনোনিবেশ করে। এখন পরাজয় হয়ে গেছে, আর কিছু করার নেই, কিন্তু এই শর্তগুলো অ্যাটলিস্ট যাতে মেনে চলা হয় সেদিকে তারা লক্ষ্য রাখে, যদিও আলটিমেটলি পারেনি মানিয়ে নিতে সমস্ত কিছু। সরকার অনেকই কারচুপি করেছিল। পরবর্তী পয়েন্ট, শর্তের লড়াই ও নির্মাণের দ্রুতগতি। 2001 থেকে 2014। 2002 থেকে 2006 সাল পর্যন্ত বাঁধের উচ্চতা ধাপে ধাপে বাড়ানো হয়, যেমন কোর্ট বলেছিল। এনবিএ বা নর্মদা বাঁচাও আন্দোলন ক্রমাগত অভিযোগ করে যে পুনর্বাসনের শর্ত পূরণ না করেই উচ্চতা বাড়ানো হচ্ছে, যদিও সেদিকে না সরকার না কোর্ট কেউ সেরকমভাবে কর্ণপাত করেনি। 2006 সালে গুজরাট সরকারের চাপে নির্মাণ কাজ আরও দ্রুততর হয় এবং তাড়াতাড়ি সমাপ্ত হয়। 2008 সালে নর্মদা বাঁচাও আন্দোলন জীবন, জল, জঙ্গল অর্থাৎ জীবিকা, জল ও বন অধিকারের দাবিতে নতুন করে আন্দোলন গড়ে তোলে। 2010 থেকে 2014 মধ্যে পুনর্বাসন নিয়ে স্থানীয় সংঘাত আরও তীব্র হয়। নর্মদা বাঁচাও আন্দোলন আদালতে পুনর্বাসন শর্ত লঙ্ঘনের মামলা জমা দিতে থাকে। অনেক প্রতিবাদী গ্রাম জল সমাধি অর্থাৎ জলে ডুবে যাওয়ার হুমকির অবস্থায় চলে যায়।
অর্থাৎ কাজের কাজ বিশেষ কিছু হয়নি, কিন্তু কিছু লোক কোর্টের চাপে পুনর্বাসন পেয়েছিল। পরবর্তী পয়েন্ট, নির্মাণ সম্পূর্ণতা ও বর্তমান লড়াই। 2014 থেকে বর্তমান। 2014 সালে কেন্দ্রীয় সরকার সর্দার সরোবর বাঁধ নির্মাণকে অগ্রাধিকার দেয়। 2017 সালে সর্দার সরোবর বাঁধের নির্মাণ কার্যত সম্পূর্ণ হয় এবং গেট বন্ধ করে দিয়ে জলাধার পূরণ শুরু হয়। এর ফলে মধ্যপ্রদেশের ডুবে যাওয়া গ্রামগুলিতে জোরপূর্বক উচ্ছেদের বহু ঘটনা ঘটে। প্রকল্পের উদ্বোধন করা হয়। সুপ্রিম কোর্ট নর্মদা নদীর ওপর সর্দার সরোবর প্রকল্পের দ্বারা প্রভাবিত প্রতিটি পরিবারকে 60 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে শুধু টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন তাই নয়, সুপ্রিম কোর্ট ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনেরও নির্দেশ দিয়েছিলেন, যদিও সেটা মেনে চলা হয়নি। 2019 সালে বাঁধের উচ্চতা তার চূড়ান্ত অর্থাৎ 138.68 মিটারে 68 মিটারে পৌঁছায় এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 2020 সাল থেকে বর্তমান পর্যন্ত বাঁধ থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ চলে এবং সেচ সরবরাহের কাজও চলে। এখানে উল্লেখযোগ্য যে সেচ সরবরাহের কাজ অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যে গ্রামগুলো সেই গ্রামগুলোর মধ্য দিয়েও প্রবাহিত করা হয়, তাদেরও সুবিধার জন্য, মানে স্থানীয়দেরও সুবিধা হয়। শুধু যে সেচের মাধ্যমে একদম বড় জায়গায় চলে যাচ্ছে জলটা তা নয়, স্থানীয়দেরও এই সেচের মাধ্যমে কিছু উপকার হয়। সুপ্রিম কোর্টও এই রকমই নির্দেশ দিয়েছিল যে সেচের জন্য যেন এই জলটা ইউজ করা হয়। আগে এটা প্রজেক্টের অন্তর্ভুক্ত ছিল না। হাজার হাজার পরিবার এখনও পর্যাপ্ত ক্ষতিপূরণ বা জমি পাননি বলে নর্মদা বাঁচাও আন্দোলন দাবি করে। পুনর্বাসন ক্যাম্পগুলি খারাপ অবস্থার খবর আসে, অর্থাৎ পুনর্বাসনের কাজ মোটেও ঠিকভাবে হয়নি। এনবিএ, সুপ্রিম কোর্ট ও জাতীয় সবুজ ট্রাইব্যুনালে পুনর্বাসন ও পরিবেশগত ক্ষতি নিয়ে মামলা চালিয়ে যাচ্ছে। এখনও এই মামলাটা চলছে। সরাসরি নির্মাণ বন্ধের লড়াই এখন শুধুমাত্র ক্ষতিপূরণ, পুনর্বাসনের মানোন্নয়ন এবং পরিবেশগত ক্ষতিপূরণের লড়াইয়ে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ প্রজেক্টের কাজ বন্ধ করা গেল না। যদি আমি বলি আলটিমেট সাকসেস হয়নি। আর যদি আমি বলি প্রতীকী সাকসেস, কি একেবারেই কি কিছু হয়নি? হ্যাঁ, অবশ্যই হয়েছে। সুপ্রিম কোর্টের চাপে বেশ কিছু লোক ক্ষতিপূরণ পেয়েছে। এই চাপটা না থাকলে হয়তো এইটুকুও হতো না। জনসচেতনতা বেড়েছে, বাঁধের উচ্চতা একটু হলেও কম হয়েছে, এগুলো হয়েছে। যদিও এখনও এই লড়াই চলছে, কারণ বাঁধ তো হয়ে গেছে, সেটার বিরুদ্ধে আর গিয়ে লাভ নেই। এখন শুধুমাত্র ক্ষতিপূরণ, পুনর্বাসনের মান উন্নয়ন আর পরিবেশগত ক্ষতিপূরণের লড়াই চলছে। উপসংহার: নর্মদা বাঁচাও আন্দোলন একটি স্থানীয় আন্দোলন থেকে উদ্ভূত হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় ও বৈশ্বিক রাজনীতিকে প্রভাবিত করেছিল। আমরা অলরেডি পড়েছি যে বিশ্বব্যাংক পর্যন্ত একটু হলেও নাড়া খেয়েছিল এই আন্দোলনের ফলে, আর সরকার তো অবশ্যই প্রভাবিত হয়েছিল, মানে ভারত সরকারের কথা বলছি। কিন্তু দীর্ঘ লড়াইয়ের পরও এই আন্দোলনের ফলাফল মিশ্র। বাঁধ তৈরি হয়েছে, কিন্তু এনবিএ পুনর্বাসন নীতি, পরিবেশগত জবাবদিহিতা এবং গণতান্ত্রিক প্রতিবাদের সংস্কৃতিতে স্থায়ী পরিবর্তন এনেছে। অর্থাৎ বাঁধটা হয়ে গেলেও পরিবেশগত জবাবদিহিতা বা যে কোনো সরকারি প্রজেক্ট করার আগে এখন সরকার পরিবেশের ক্ষতি না হয় সেদিকটা ভাবে। এই পরিস্থিতিটা গণতান্ত্রিকভাবে সাধারণ মানুষের সংগঠিত প্রতিবাদ কেমন হয় সেটাও তারা দেখিয়েছিল। এছাড়াও এই আন্দোলনের চাপে পুনর্বাসন নীতিও অনেকটা স্ট্রং হয়েছিল। শুধু এই আন্দোলনের জন্যই নয় বা এই প্রজেক্টের ক্ষেত্রেই নয়, বাকি প্রজেক্টের ক্ষেত্রেও সরকার পুনর্বাসনকে অগ্রাধিকার দিয়েছিল। এটি একটি অসম্পূর্ণ লড়াই। এখনও যেহেতু বললাম যে ক্ষতিপূরণ বা পুনর্বাসনের মানোন্নয়ন বা পরিবেশগত ক্ষতিপূরণের লড়াইটা চলছে, এখনও সুপ্রিম কোর্ট এবং জাতীয় সবুজ ট্রাইব্যুনালে মামলা চলছে, তাই বলা যেতে পারে এটি একটি অসম্পূর্ণ লড়াই, যেখানে অবকাঠামো প্রকল্প শেষ হলেও মানবিক ও নৈতিক দাবিগুলির নিষ্পত্তি হয়নি, অথচ এর মনস্তাত্ত্বিক ও প্রতীকী প্রভাবগুলি ছিল সুদূরপ্রসারী। কারণ অন্যান্য বহু আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল এই আন্দোলন।
এই হলো নর্মদা বাঁচাও আন্দোলনের ঘটনাক্রম। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর এরকম কোনো উত্তর জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।